বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং আমার ডানে রয়েছেন জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সমন্বয়ক সাবেক প্রতিমন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য গোলাম সরওয়ার মিলন। স্বাগত আপনাদের দুজনকে। ধন্যবাদ। শীতের আমাজ একদিকে তীব্র শীত বাংলাদেশের কনটেক্সটে বিবেচনা করলে এবং একই সঙ্গে নির্বাচনী আবহাওয়া যেভাবেই বলি না কেন, কেমন মনে হচ্ছে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার? জি, আপনাকে ধন্যবাদ জনাব গোলাম সরওয়ার মিলনকে। আজকে আপনার সামনে আপনার অনুষ্ঠানে বসে কথা বলছি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে। আপনি সূচনায় আমার যে পরিচয় তুলে ধরলেন, যে আদর্শের রাজনীতির সঙ্গে আমি সম্পৃক্ত, এই রাজনীতির যে সোর্স, এখানে আমি দর্শকদের জানিয়ে রাখি, আমি বুঝতে পারছি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার কোন প্রসঙ্গে যাচ্ছেন। বিএনপির প্রয়াত চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। ডানে বসা মিস্টার গোলাম সরওয়ার মিলন, তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতাদের একজন এবং সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্লিজ। তো আজ আমার মনে হচ্ছে যে আমি এত বয়সের একজন মানুষ, তারপরও মনে হচ্ছে যে সত্য আমি আমার মাকে হারিয়েছি। অর্থাৎ নিজের মা চলে গেছে বহু আগে, উনি হঠাৎ করে 30 তারিখ চলে গেলেন। মনে হচ্ছে খুব অসহায় লাগছে। তারপর ওই কষ্টটাকে সহ্য করি, মানুষের এটাই তো স্বাভাবিক জীবনের। আমি ম্যাডামের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং পরম করুণাময় আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য আমি শুরু করছি। দেখুন, ম্যাডাম আজকে দেখে যেতে পারলেন না। আমাদের সঙ্গে যখনই দেখা হতো তখনই ম্যাডাম বলতেন, অনেক কথার মধ্যে দুইটা কথা সব সময় তিনি বলতেন যে এই স্বৈরাচার কি জাতির জীবন থেকে কখনো মুক্ত হবে না? দেশের মানুষ কি তার গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারবে না? সূচনাটা তিনি দেখে গেলেন তার জীবদ্দশায়। একটা যুক্তিসঙ্গত সময় স্বৈরাচার মুক্ত দেশেও তিনি বেঁচে ছিলেন। রাজনীতি করতে গিয়ে, মানুষের কথা বলতে গিয়ে তিনি এবং মানুষের জন্য সংগ্রাম করতে গিয়ে এদেশের মানুষের অন্তরে ম্যাডাম জায়গা করে নিয়েছিলেন। এই হতভাগা জাতির আসলে এমন কেউ ছিলেন না যে তাকে জাতির একজন গার্ডিয়ান বলা যায় বা মুরব্বী বলা বা জাতির নেতা বলা যায়। দেশের মানুষ এই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে ম্যাডামকে তেমনি এদেশের মানুষ ধারণ করেছিলেন, তাদের অন্তরে ম্যাডামকে স্থান করে নিয়েছিলেন। তো এমন একটা সময় আপনারা দেখেন, এটা আরও দুঃখের বা পরিতাপের এই কারণে যে ম্যাডাম 3টি আসনে নমিনেশন পত্র দাখিল করলেন, কিন্তু ইলেকশনটা তার ভাগ্যে আর জুটল না, তিনি চলে গেলেন। তো সেই সর্বশেষ আশা, এবং আমাদের একটা বিশ্বাস ছিল যে আগে ম্যাডাম 2-1 বার হাসপাতালে গিয়ে এরকম সংকটাপন্ন অবস্থা থেকে ফেরত আসছেন। দেশ জাতি, বিশেষ করে আমরা সবাই আশা করেছিলাম তিনি আবার তার সেই অবস্থা থেকে স্বাভাবিক জীবনে ফেরত আসবে এবং এবারের নির্বাচনের তিনি আবার জয়ী হবেন। কারণ তার নির্বাচনের রেকর্ড হলেই, যতবার তিনি সংসদে নির্বাচন করেছেন এবং যতগুলো আসনে করেছেন, কোনো আসনে কখনো ফেল করেন নাকি। আমি একটু জাস্ট স্পিরিচুয়ালি, মানে আপনি যেই টোনে কথা বলছেন সেই টোনে বলি, উনি আসলে নির্বাচনটা দেখছিলেন না, অথবা উনি আসলে যে ধরনের নির্বাচন হতে পারে সেই ধরনের নির্বাচনে উনি প্রার্থী হতে চাননি অথবা বিজয়ী হতে চাননি, এমনও তো হতে পারে নাকি? না, ব্যাপারটা ওইটা না। মানে আমি আপনার দেখুন, ওইটা আপনি যদি স্পিরিচুয়াল লেভেলে, তাহলে আমি ওইভাবেই বলবো। আসল ব্যাপারটা ছিল এখানটা এইরকম, মানুষের জীবন, একটা মানুষ কতদিন বাঁচবে এটা নিতান্তই নির্ধারণ করা থাকে, এটা আল্লাহ তাআলা নিজে নির্ধারণ করেন।
নির্ধারিত, একদম নির্ধারিত। এবং এটা মানুষের জন্মের আগে, মানুষের জন্মের আগেই মানুষের জন্মের এবং মৃত্যুর তারিখ নির্ধারণ করা থাকে। সেজন্য আমরা অনেক সময় দেখি বাবার আগে ছেলে চলে যায়, মায়ের আগে মেয়ে চলে যায়, কিন্তু আমরা বলি অসময়, যাওয়ার কথা ছিল আমার, চলে গেল সন্তান। কিন্তু আসলে ব্যাপারটা তা না। আল্লাহ তাআলা যার যে দিন নির্ধারণ করে রেখেছেন সেই দিনই ম্যাডাম চলে গেছেন। এটা পরিবর্তন করার ক্ষমতা মানুষের হাতে নাই। তো যে কারণে উনি চলে গেলেন উনি, এবং আমার মনে আছে, দেখুন ম্যাডামের সম্পর্কে কথা বলতে গেলে আমার মনে হচ্ছে আপনার এই অনুষ্ঠান কেবলমাত্র যদি আমাকে দিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা আমার কাছে শুনতেন, আমার মনে হয় আমি ধারাবাহিকভাবে বলে গেলে তাও আমার যে সময় আমি পেতাম তাতে আমি আনফরচুনেটলি সেটা হচ্ছে না, এবং এগুলো আমি শেষ করতে পারতাম না। সুযোগ দিতে হবে। আমি কেন বললাম দেখেন আপনি, তো যখনই ম্যাডাম বলতেন যে মাসুদ এই স্বৈরাচার মুক্তকে আমি দেখে যেতে পারবো না, আমি কি স্বৈরাচার মুক্ত দেখে যেতে পারবো না, বলতাম জি ম্যাডাম পারবেন। পৃথিবীতে কোনো দেশে, আমি তখন আমার মনে আছে যে এই যে আরব কান্ট্রিগুলো আছে, আমি সেগুলোর উদাহরণ দিয়ে ম্যাডামকে বলতাম, ম্যাডাম দেখেন আপনি লিবিয়ার দিকে তাকান, আপনি ইরাকের দিকে তাকান, এই সমস্ত দেশের স্বৈরাচাররা কিন্তু 40-50 বছরের মানুষের উপরে জগদ্দল পাথরের মতো বসে থাকার ইতিহাস আছে। আমরা মাত্র 15-16টা বছর জীবনে, এই জাতির জীবনে এই স্বৈরাচার সরকার আমাদের উপরে বসে আছে। তো একটা অন্তিম সময় তাদের জীবনেও আসবে ম্যাডাম, এবং নিশ্চয়ই এটা যেহেতু আপনার সদ ইচ্ছে, আল্লাহ তাআলা আপনাকে সেটা দেখাবে, এবং ম্যাডাম সেটা দেখে গেছেন। নির্বাচন দেখুন, এখন নির্বাচন হতেই হবে। নির্বাচন হতে হবে এ কারণে, নির্বাচনের আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বৈরী আবহাওয়া, তার মধ্যেও কিন্তু মানুষ থেমে নাই। নির্বাচনের কার্যক্রম সকল দল যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, যারা প্রার্থী হয়েছেন, তারা সমান তালে চালিয়ে যাচ্ছেন। নির্বাচন এ কারণে হওয়া দরকার, আপনি দেখবেন যারা রাষ্ট্র ক্ষমতায় যে সরকার আজকে, সেই ক্ষমতার সরকার দেশে থাকার পরে একটা যুক্তিসঙ্গত সময়ে মানুষের প্রত্যাশিত ফলাফল মানুষ পায়নি, এবং যেটা একটি নির্বাচিত সরকার ছাড়া দেওয়াও সম্ভব না। এটা এখন দেশের সাধারণ মানুষও বুঝে গেছে, যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারাও অনুধাবন করেছেন। এবং দেখবেন আপনি এই কারণে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত সরকারও আজকে চাচ্ছে যে খুব তাড়াতাড়ি একটি নির্বাচন দিয়ে তারাও প্রস্থান করবেন। তো সে কারণে নির্বাচন, এই আবহাওয়া আর নির্বাচনের উত্তাপ হলে সবচেয়ে বেশি উত্তাপ। সুতরাং দেশের আবহাওয়া যতটাই শীতল হোক না কেন, নির্বাচনী উত্তাপের কাছে এই শীতল কোনো ব্যাপার না। এবং আপনি দেখবেন সেই উৎসবমুখর প্রচারণা চলছে, মানুষ সেই নানা উদ্দীপনা নিয়েই নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে এবং ভোট দিয়ে তারা এই যাচ্ছে। এবং আপনি একটা জিনিস এখানে না বলে পারছি না, এবং রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ মাত্রা যোগ হয়েছে আমাদের বিএনপির যিনি মাননীয় চেয়ারপারসন, যিনি এখন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসার পর আপনি দেখবেন এদেশের রাজনীতির আবহাওয়া একদম আমূল পরিবর্তন হয়ে গেছে। এবং মানুষ আশাবাদী, মানুষ এতদিন যেটা ভাবছিলেন যে ম্যাডাম অসুস্থ, এই জাতীয়তাবাদী যেখানে মানুষের আশ্রয়ের জায়গা, মানুষের বিশ্বাসের জায়গা, সেই দায়িত্বটা জনাব তারেক রহমান কবে আসবেন, কবে এসে তিনি তার দায়িত্ব গ্রহণ করবেন, এবং সেই ফিনিক্স পাখির মতো উনি ঠিকই চলে আসলেন। এবং দেখেন আপনি মানুষের ভরসার স্থলে অল্প একটা সময়, 25 তারিখ থেকে আজকে কত অল্পটা সময়, আপনি দেখেন 25 তারিখ থেকে আজকে 11 অর্থাৎ 12-13 দিন, এর মধ্যে কিন্তু মানুষের মধ্যে আস্থা তৈরি হয়ে গেছে, এবং মানুষ বিশ্বাস করছেন যে সেই ধারাবাহিকতার দিকেই জাতি আগাচ্ছে, যা এদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়ে গিয়েছিলেন, যা ম্যাডাম খালেদা জিয়া দিয়ে গিয়েছেন। মানুষ আশা করতে, বিশ্বাস করে ফেলছে যে জনাব তারেক রহমান ও দেশ এবং জাতির জন্য ঠিক এভাবেই তার মিস্টার কর্মের স্বাক্ষর। গোলাম সরোয়ার মিলন, শীতের ঠান্ডা নির্বাচনের উত্তাপ। জি, শীতের তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে আমাদের সকলের মাঝে। পাশাপাশি আমরা একটা শোকের আবহে আছি। শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় দেশনেত্রী, দেশের বর্তমানের যিনি একজন অভিভাবক ছিলেন বেগম খালেদা জিয়া, তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় এই কারণ আমি জাস্ট 1 মিনিটের মধ্যে একটু স্মৃতিচারণ করতে চাই মাসুদ ভাইয়ের মতো, যে জানাজায় আমি অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমি সামনের দিকে যেতে পারি নাই, সেই মানিক মিয়া এভিনিউর শেষ প্রান্তে থাকতে হয়েছিল। কথাটা বললাম এই কারণে, আমি আবেগে উদ্বেলিত হয়ে যাচ্ছি, কারণ আপনি পরিচয়ের
প্রারম্ভে বলেছেন যে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যারা আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক ছিলেন সবাই মারা গেছে, একমাত্র আমি জীবিত আছি। কিন্তু আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় যে সেটার জন্য আমি অবশ্যই আজকে এই আপনার মাধ্যমে আমার সেই দুঃখ কিংবা ক্ষমা চাইতে হবে এই কারণে, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন মারা গেলেন 30শে মেতে, সেদিন কিন্তু উনি এসে জাতীয়তাবাদী ছাত্রদলের সম্মেলনে যোগ দেওয়ার কথা এবং সেদিনই আমার সভাপতি হওয়ার কথা ছিল, হয় নাই। পরবর্তীতে আমি পরবর্তীতে 6ই ডিসেম্বর আমি জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচিত সভাপতি হয়েছিলাম এবং সভাপতি হওয়ার পর বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে আনার পিছনে যে কয়জন নেতা উদ্যোগী ছিলেন, আমি ছাত্রদলের সভাপতি হিসাবে সেদিন একজন আমিও ছিলাম। আমার বিয়েতে তিনি এসেছিলেন, আশীর্বাদ করেছিলেন। অপরাধী মনে হচ্ছে এই কারণে আমি বিএনপিটা করতে পারি নাই। যাই হোক, সেই আলোচনা করতে গেলে অনেকই হবে, কিন্তু একটা কথা আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া যখন স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা এবং বহুদলীয় গণতন্ত্রের রূপকার যিনি বাংলাদেশে ছিলেন, আমি কিন্তু সেই বাংলাদেশি জাতীয়বাদকে ধারণ করেছি, যে অবস্থানে গিয়েছি। হয়তো আমার অবস্থান পরিবর্তন হয়েছে, নীতিগত অবস্থান পরিবর্তন হয়নি। তো আপনি নির্বাচনী আমেজের কথা বলছেন। আজকে দেখেন, আপনার এইখানেই এই আওয়ামী লীগের বন্ধুরা একসময় ছিল এখানে। আমার মনে হয় 22 কিংবা 23 সনের এপিসোডগুলি হবে, আমার এপিসোড নাম্বারটা মনে নেই। সেদিন আমি এই কথাও বলেছিলাম যে বিএনপির সেই 2014 সনের নির্বাচনে অংশগ্রহণ না করাটা সঠিক ছিল না, এটা আমার মন্তব্যে বলেছিলাম। পাশাপাশি প্রসঙ্গক্রমে এটাও বলেছিলাম যে আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে যতই তারেক জিয়াকে দেশের বাইরে রাখা হোক, দেশে ফিরতে না দেয়া হোক, অন্যায়ভাবে যেটা করা হয়েছে, ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসাবে হয়তোবা আমরা তারেক জিয়া সাহেবকে দেখব। আজকে তারেক জিয়া সাহেবকে শুভকামনা করি এই কারণে, কারণ যে কথাটা মাসুদ ভাই বলে গেছেন যে বাংলাদেশে তার প্রত্যাবর্তন এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে জাতীয়তাবাদী শক্তির যে পুনর্জাগরণ আমি বলবো এবং ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। কারণ এই দেশটা 71 আমাদের অস্তিত্ব, 71 আমাদেরকে জানিয়ে দেয় যে আমরা বাংলাদেশি জাতি হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো। যদিও 54 বছরে আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে পারি নাই, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই, সেটা আমরা যারা রাজনীতির ক্ষমতায় যারা ছিল কম বেশি দায়িত্ব তাদের নিতে হবে। বেশি দায়িত্ব বিগত 17 বছরে আওয়ামী লীগ যেটা করেছে। যদিও আওয়ামী লীগের সেই বিচার কিংবা রাজনৈতিকভাবে তাদের মুখোমুখি হতে হবে, কিন্তু এটাও পাশাপাশি বলি যে আমার মনে পড়ে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বঙ্গবন্ধুর সম্পর্কে কেউ কটূক্তি করতো, উনি কিন্তু ধমক দিতেন, বলতেন মৃত ব্যক্তিকে নিয়ে করবে না। কথাটা বললাম এই কারণে, আজকে নির্বাচনী আমেজের কথা বলতেন। আজকে সেই নির্বাচনী আমেজটা আমরা চাই একটি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকুক, একটা ইনক্লুসিভ নির্বাচন হোক। আওয়ামী লীগের যারা যারা খুন করেছে, গুমের সাথে জড়িত, অর্থ লুণ্ঠনের সাথে জড়িত, তাদের বিচার তো হতেই হবে। তার মানে একটা গোষ্ঠীকে বাইরে রেখে কিংবা তাদের দোসর যাদের বলা হয়, জাতীয় পার্টি সহ 14 দল সহ, এদেরকে বাইরে রেখে নির্বাচনটা কতটুকু আমেজ, কতটুকু অর্থবহ হবে আমি এখনও শঙ্কিত। পাশাপাশি এটা আমার ব্যক্তিগত অভিমত, আমরা চাই যে একটা নির্বাচন হোক, কিন্তু সেই নির্বাচনটা যদি কোনো মহল যারা 71 সময় এদেশে ছিল না, তারাও তো কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে যদি তারা করে, তাহলে সেটাও আমাদের সজাগ থাকতে হবে। আমরা চাই একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচিত সরকার আগামী দিনে সংস্কার করুক। আজকে হাদির কথা স্মরণ করতে হয়। আমরা 71-এর মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার এবং 24-এর যে আকাঙ্ক্ষা, এইটার সমন্বিত আগামী দিনের নতুন বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই এবং সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার পিছনে অবশ্যই বিএনপিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ বিএনপি বলেছে 31 দফার ছাড়াও সে পরিবর্তনের অঙ্গীকার বলেছে। কিন্তু এটাও ঠিক যে আজকে যেভাবে দেখছি যে আওয়ামী লীগের মতো শেষ দিন পর্যন্ত সবাই যেমনিভাবে আওয়ামী লীগ হয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, এখন সবাই বিএনপি হয়ে যাওয়ার অপচেষ্টা চলছে, যেটা বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি মনে করি অবশ্যই জাতীয় ইস্যুতে আমরা তারেক জিয়া কিংবা বিএনপি যেহেতু বড় স্টেক হোল্ডার, তাতে সহযোগিতা করব। তার মানে এই না যে আমরা সবাই বিএনপির কোনো পজিটিভ সমালোচনা করব না, তাহলে সেটা আরেকটাই হবে। অর্থাৎ আমি যেটা কনক্লুডিং রিমার্কটা করতে চাই, এই 24-এর আগে হাদির কথাটা মনে হয়
আমি ফ্যাসিবাদের পতন চেয়েছি, আমি হাসিনার পতন চাইনি, কারণ সিস্টেমটার পরিবর্তনের কথা বলেছে। এখন এই যে পরিবর্তনের অঙ্গীকারের কথা আজকে তারেক জিয়া সাহেব বলছেন এবং 8 দফা তিনি অগ্রাধিকার নির্বাচনী কথা বলেছেন, কথা নিয়ে আসছেন, এই কথাগুলি যদি আজকে বিএনপি রাখতে পারে, অবশ্যই একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে কিংবা একজন রাজনীতিক হিসাবে আমরা ভবিষ্যতে আমরা সেটাকে প্রোঅ্যাক্টিভলি আমরা সেটাকে দেখব। কিন্তু তার মানে এই না যে আজকে বিএনপি যদিও বহুদল করেছে এবং সংসদীয় গণতন্ত্রে বেগম খালেদা জিয়া যিনি যে ভূমিকা রেখেছেন, আমরা সংসদটাকে একটা কার্যকর সংসদ করতে চাই। সুতরাং এখন আমরা মনে করি যে এই সংসদ বিএনপি বড় দল, বড় অনেক সিট পাবে, কিন্তু কতটুকু কার্যকর হবে এই ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার সন্দেহ আছে। এই কারণে, কারণ ইনক্লুসিভ নির্বাচনটা আমরা করতে পারি নাই। আরেকটা কথা বলি, শেষ করি, যে আওয়ামী লীগ মধ্যে তো ভালো লোক আছে, কিংবা 14 দলের মধ্যেও তো ভালো লোক আছে, অত অপরাধীদের বাদ দিয়ে আগামীতে অবশ্য এই নির্বাচনের পরের নির্বাচনটা রায় অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। আমরা এই নির্বাচনটা হয়ে যাক আশা করি, শুভকামনা করি, কিন্তু এই নির্বাচনটাই শেষ নয়। এই নির্বাচনে যদি মনে করে নির্বাচন কেমন হবে সেটা নিয়ে একটা বড় শঙ্কা আছে। সেটাই আমি বলছি, ইতিমধ্যে আমরা জাতিসংঘ সাধারণত অনেক সময় পর্যবেক্ষক পাঠায়, এবার তারা পাঠাচ্ছে না, যদিও এটা নিরাপত্তা পরিষদে বলা হচ্ছে যে তাদের নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া পাঠানো যায় না। কারণ নিরাপত্তা পরিষদ এখানে করে না, কারণ এখানে তাদেরও তো কাজ করছে। যাই হোক, আমরা যেটা বলতেছি, আমরা গণতন্ত্র ফিরিয়ে দিতে চাই, গণতান্ত্রিককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা, মানসিকতার পরিবর্তন যদি না হয়। আপনি বলছিলেন 21 তারিখ হলো প্রত্যাহার শেষ দিন। আমার শঙ্কা 21 তারিখে কোনো মহল, কোনো দল যদি তারা মনে করে যে বললো যে, কারণ বিএনপি একচেটিয়া, আমি তো মনে করি যে 200-250 আপনি মেন করছেন যারা বলছে যে লেভেল প্লেইং ফিল্ড, হ্যাঁ লেভেল প্লেইং ফিল্ড তো আমরা বলি একটা কারণে, যেমন উনি নির্বাচন করতে আমরা আপনারা বলছেন, যারা বলছেন তারা বলতেছে অন্য উদ্দেশ্যে লেভেল প্লেইং ফিল্ড নাই, তার মানে তারা ক্ষমতা আসতে পারবে না বলে তারা বলছে লেভেল প্লেইং নাই, এটা অজুহাত আগে তৈরি করতেছে। আমার কথা হলো কি, যে নির্বাচনটা তাদের আরেকটা দাবি না, আবদার বলা যেতে পারে, যে তারা 5 বছরের জন্য একটা জাতীয় সরকার। হ্যাঁ, জাতীয় সরকারের কথা বিএনপির পক্ষ থেকে তারেক জিয়া সাহেবও বলেছেন, সেটা তো না, উনি তো বলেছেন যে নির্বাচন হলে যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের নিয়ে করবেন, এবং কাদের নিয়ে করতে পারেন সেটা তো বোঝাই যাচ্ছে যে ওনার মনোনয়ন দেখে বা দলের মনোনয়ন দেখে। আমি আজকে স্পষ্টভাবে বলতে চাই, জামাত ইসলামের অনেক মেজর আক্তার জয়েন করেছেন, ভালো কথা, মুক্তিযোদ্ধারা জয়েন করেছেন, ভালো কথা, তারাও তাদের একটা অতীতকে ক্ষমা চেয়ে তারাও একটা পুরো বাংলাদেশি কিংবা মধ্যপন্থী একটা রাজনীতিতে আসবেন। কিন্তু উনি তারেক জিয়া সাহেবের সাথে দেখা করলেন, দেখা করে উনি বললেন যে আমরা নির্বাচনের পরেও বলবো, ভালো কথা। আবার বলতেছে পরিবেশ নাই, নিরপেক্ষ নির্বাচন হয় কিনা জানি না। আমি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে, কর্মী হিসাবে, আমার দৃষ্টিভঙ্গিতে এই জায়গাটায় আমার কাছে ডাল মে কুচ কালা হয় বলে আমার কাছে মনে হয়। অ্যাডভোকেট তালুকদার, যে দেখুন, আমি একটা কথা এইভাবে বলে তারপর আবার আমি অন্য প্রসঙ্গে যাই। দেশে সবাই বিএনপি হয়ে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু তা না। আপনারা একটা লক্ষ্য করেন, ম্যাডাম অসুস্থ, জনাব তারেক রহমান, সবাই বিএনপি হয়ে যাচ্ছে, সেটা বিএনপির দোষ নয় বা মিস্টার তারেক রহমানেরও ত্রুটি নয়, কিন্তু আবার এইসব জায়গায় বিএনপি বা মিস্টার রহমানেরও সতর্ক থাকতে হবে, কারণ এই প্রবণতা বাংলাদেশে কালচারে আছে, এবং সেটা আসলে শেষ পর্যন্ত রাজনীতিকদের বা ওই যেই দলের কথা বলা হচ্ছে, যেই ব্যক্তির কথা বলা হচ্ছে, নেতার কথা বলা হচ্ছে, তাদের জন্য বিপদ ডেকে আনে। না, আপনি ঠিকই বলেছেন। দেখেন, একটা জিনিস আপনি একটু খেয়াল রাখেন, জনাব তারেক রহমান 25 তারিখ বাংলাদেশে আসলেন ডিসেম্বরের। উনি আসার পর আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে অনেক কিছুই আজকের জনাব তারেক রহমান যেভাবে জাতির কাছে উপনীত, জাতির প্রত্যাশাই ছিল যে আমাদের এইরকম একজন নেতার দরকার, এবং আজকে যারা যাচ্ছে তার সাথে সাক্ষাৎ করতে, আপনি লক্ষ্য করবেন তারা প্রত্যেকে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছে। এখন মুশকিল হলো কি, যেমন আমি আপনার সামনে বসে আছি, আমি আপনার সঙ্গে ইভেন কথা বলছি, কিন্তু আমার মনের মধ্যে আরও কি ধারণ করে বসে আছি সেটা তো আমি জানি, আপনি তো আর এটা জানেন না। কিন্তু যেই সময়টুকু ইতিমধ্যে উনি বাংলাদেশে আসার পরে যে সময়টা অতিবাহিত, এই 2 সপ্তাহ সময়ও হয়নি, এর মধ্যে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, যে যেই জিনিসগুলো নিয়ে আমরা উৎকণ্ঠিত, যেই জিনিসগুলো আসলেই একটা বিরূপ প্রতিক্রিয়া রাজনীতি তথা রাজনৈতিক নেতার উপরে পড়তে পারে, সেই বিষয়গুলো উনি যথেষ্ট সতর্ক
এর দুই চারটা বিক্ষিপ্ত ঘটনা কিন্তু ইতিমধ্যে আমাদের সামনে এসে গেছে এবং আমরা লক্ষ্যও করেছি। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা আমরা আশা করবো এবং এটা আমাদের অধিকারও বটে। জনাব তারেক রহমান যে সূচনা করেছে তার জীবনের, বিশেষ করে নতুন রাজনীতির অধ্যায়ের যে সূচনা তিনি করেছেন বাংলাদেশে এসে, উনি যখন কথা বলেন আমাদের মনে হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কথা বলছেন। উনি যখন কথা বলেন, মানুষের সঙ্গে আচার ব্যবহার করছেন, মনে হচ্ছে ম্যাডাম খালেদা জিয়া কথা বলছেন। সুতরাং আমরা এটা বিশ্বাস করে ফেলছি, জাতি, আমাদের চাইতেও বড় ব্যাপার হলো জাতি বিশ্বাস করে ফেলছে যে জনাব তারেক রহমানকে মানুষ যেভাবে চাচ্ছে উনি সেভাবেই মানুষের কাছে, জাতির কাছে সেভাবেই। এবং আপনারা লক্ষ্য করেন একটা জিনিস, যে কথাটা আপনিও বলেছেন, দেশ একটা অভিভাবকহীন জাতি ছিল এবং ম্যাডাম তার মৃত্যুর পরে উনি মরে প্রমাণ করে দিয়ে গেলেন যে হ্যাঁ, এই জাতির অভিভাবক তিনিই ছিলেন। তারপরে জনাব তারেক রহমান আজকে আসছে। এই নির্বাচনের যে বিষয়গুলো আমরা বলি এবং যেটা নিয়ে বহু আলোচনা আমরা ইতিমধ্যে করেছি, আমাদের দুইটা সমস্যা হয়ে গেছে। সেটা হলো এই যে সংস্কারের কথা বলি আমরা, সংস্কার কখন হবে এবং সংস্কার কিভাবে হবে, এগুলো নিয়ে নানা রকম বৈপরীত্য ছিল রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে। আবার এটা নিয়ে নানা রকম সুবিধাও অনেকে গ্রহণ করার চেষ্টা করছে। এখানে দুইটা কথা আমি এই কারণে বললাম যে দেখেন, আজকে যারা সংস্কারকে এবং এই নির্বাচনের সঙ্গে যে গণভোটটা জড়িয়ে দিয়েছে, আপনি লক্ষ্য করেন গণভোটের যে কন্টেন্টসটা, অর্থাৎ আপনার সংস্কারের ঐক্যমত্য কমিশনের যে ফাইন্ডিংসটা, সেই কথাগুলোকে যদি দেন আপনি 10, 12, 15 পৃষ্ঠা লেখা হবে, সেটাকে আপনি করলেন কি আপনি তো গণভোট মেনে নিয়েছেন, কিন্তু গণভোট সম্পর্কে মানুষের কোনো, সাধারণ মানুষের কারো কোনো ধারণা নাই, কারো কোনো উৎসাহ আছে বলে মনে হয় না। গণভোট আপনারা এই গণভোটকে কেন মেনে নিলেন যে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট করতে হবে? বিএনপির অ্যাটলিস্ট ওই ব্যালট পেপার ছাপলেও তো পয়সা খরচ হচ্ছে। না, বিএনপির মহত্বটা এইখানটাই। বিএনপি আপনি দেখেন 1996 সনে একটি আসনে তথাকথিত দুর্নীতির কারণে যখন একটি রাজনৈতিক দল প্রথম সূচনা করলেন যে রাজনৈতিক দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হয় না, তারা কেয়ারটেকারের আন্দোলনে নামলেন, যেটা পরে আওয়ামী লীগ অপহরণ করে নিয়ে গেল। আপনি লক্ষ্য করেন বিএনপি কতটা গণতান্ত্রিক উদারমনা রাজনীতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। আন্দোলনের কাছে বিএনপি মেনে নিলেন যে না, আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট। এই যে জুলাই গণ অভ্যুত্থানের পরে সংস্কার নিয়ে যে মাতামাতি হলো, যে কথাগুলো বলা হলো, বিএনপি তার বিনয়ের সঙ্গে কিন্তু যেসব ক্ষেত্রগুলো দ্বিমত করার সেগুলো কিন্তু করে গেছে। এবং আমি জনাব সালাউদ্দিনকে ধন্যবাদ দেই এই জন্য যে তিনি এই সমস্ত জায়গায় আনুষ্ঠানিকভাবে প্রতিনিধিত্ব করতেন দলকে। তিনি যথেষ্ট ধৈর্য এবং বুদ্ধিমত্তার সঙ্গে এবং মানুষের, জাতির কথা, জাতির আকাঙ্ক্ষা, জাতির মনোভাব বুঝে তিনি কথা বলতেন। আমার খুব ভালো লাগতো তার এই কথাগুলো এবং তিনি সেটা করে গেছেন। কিন্তু একটি শক্তি, আমি আপনাকে খুব অকপটে বলি, আমি অনেকটা, একটু আগেও আমি বলেছিলাম যে এখন মোটামুটি অনেকটা বয়স আমার অতিবাহিত হয়ে গেছে জীবনের। তো সেই জন্য 1971 সনেও আমি মোটামুটি একজন যুবক ছিলাম। আমি দেখেছি এই দেশের সংবিধানটা একটি শ্রেণীর কাছে অভিশাপ হয়ে আছে। তারা এই দেশে থেকেছে, কিন্তু তারা এই সংবিধানটাকে আজও মেনে নিতে পারেনি। এবং সেই কারণে দেখবেন এই যে গণভোটটাকে নির্বাচনের সঙ্গে জড়িয়ে দেওয়া, একটি রাজনৈতিক দল এবং তার একটা বলায় তারা চাইছিলেন যে নির্বাচনের আগে গণভোট হবে। কিন্তু আপনি দেখেন যেভাবেই হোক দেশের মানুষের এবং বৃহৎ রাজনীতির এবং সকল রাজনৈতিক মিলিতভাবে একটা জিনিস যেটা হলো, সেটা হলো যে না, গণভোট এবং নির্বাচন একই দিনে। কিন্তু এখন বিপত্তিটা কোথায় হয়ে গেছে দেখেন আপনি, এই এতগুলো কথা, এতগুলো সংস্কারের প্রস্তাবনা যখন দিয়ে আপনি একটা গণভোট মানুষের কাছ থেকে রায় নিতে চাচ্ছেন যে এইটার ফিউচার আর্টিকুলেশন হবে কি না ইন দি কনস্টিটিউশন, সেইটা আমার একটা মতামত নেবেন। আপনি দেখবেন আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি এ যাবৎকালে যতটুকু অনুধাবন করেছি, গণভোটের বিষয়টা যে একই দিনে ইয়াটা হবে আপনার, অর্থাৎ রেফারেন্ডাম, অর্থাৎ মানুষ ভোট দিবে যে এই রেফারেন্ডামের পক্ষে, ওই দিন রেফারেন্ডাম হচ্ছে, এটা কোনো অনেক মানুষ জানেই না এখনো, এবং কি নিয়ে হচ্ছে সেটাও। এবং আপনি তার চাইতেও বড় জিনিস দেখেন যে নির্বাচন কমিশনের এটার প্রচারণার দায়িত্ব থাকার কথা। কোনো রাজনৈতিক দল তো আর এই গণভোটের বিষয়টাকে প্রচার করবে না, তারা নির্বাচনে অংশগ্রহণ করছে, নির্বাচনের প্রচারণা তারা চালিয়ে যাচ্ছে। তাইলে হইল কি, আপনি দেখেন যে
এই জুলাই সনদে অনেক গুরুত্বপূর্ণ ইঙ্গিত কিন্তু ছিল। আপনি যেটা বললেন না যে বিএনপি এটা মেনে নিল কেন, বিএনপি সবসময়ই বিএনপি বিশ্লেষণ করে গ্রহণযোগ্য অথবা কতটুকু গ্রহণযোগ্য সেটা জাতির কাছে উপস্থাপন করার পরে জাতির বৃহৎ অংশের লোক যখন মনে করছে কোনো একটা জিনিস যে এইটা এই মুহূর্তে এইভাবে হলে হয়, বিএনপি প্রত্যেকবারই বিএনপির শাসন আমলে বিএনপি রাজনৈতিক দর্শন বৃহৎ অংশ মনে করছে ওটা, সেটা কিভাবে বিএনপি বুঝলো? না বিএনপি তো আপনারা কিভাবে বুঝলেন? একটি রাজনৈতিক দেখেন একটু একটা পলিটিক্যাল পার্টি ক্যান সে হোয়াট উইল বি হ্যাপেনিং টুমরো, ইভেন ইফ নট হ্যাপেন দে ক্যান জাস্টিফাই হোয়াই নট হ্যাপেন। সুতরাং বিএনপি তো একটা পরিপক্ক রাজনৈতিক দল, তারা বুঝতে পারে জাতির আগামীকাল কি হবে, যদি না হয় সেটা তাহলেও বুঝতে পারে কেন হয়নি। তো আমার বক্তব্যটা হলো এইখানটাই যে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এই সংস্কার, আপনি দেখেন যে তারেক রহমান সাহেব বিএনপি ৩১ দফা দেওয়ার পরে সংস্কারের কোন বিষয়টা এই রাষ্ট্র কাঠামো মেরামতের নামে যে ৩১ দফা আমার দলের নেতা অর্থাৎ আজকের দলের চেয়ারম্যান যিনি, আমাদের গঠনতন্ত্র অনুসারে কিন্তু জনাব তারেক রহমান আজকে দলের চেয়ারম্যান, তবে এখানে কিছু আনুষ্ঠানিকতা আছে, কিন্তু উনি আজকে চেয়ারম্যান। আমরা কিন্তু ওনাকে বলতে পারি যে হি ইজ দি চেয়ারম্যান অফ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, কারণ আমাদের গঠনতন্ত্র একদম এক্সপ্রেসলি বলে দেওয়া আছে এখানে কিন্তু বাট বা কোনো যদি বা ইফ বা বাট এইসব কোনো কিছু নাই। তো আজকে উনি এবং এই ৩১ দফা দিতে গিয়ে যে নিরলস প্রচেষ্টা তিনি করেছেন, এবং এখানে কিন্তু সব বলে দিয়েছিলেন যে একটা জাতির, কারণ স্বৈরাচার সরকার ১৫-১৬টা বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে সকল প্রতিষ্ঠান সকল কাঠামোকে ধ্বংস করে দিয়ে গেছিলেন, এবং তিনি নির্বাচনের আগে ২০২৪-এর নির্বাচনের আগেই কিন্তু বুঝে ফেলছিলেন তারা, যে বিএনপি বুঝে ফেলছিলেন, আজকের বিএনপির নেতৃত্বে যিনি আছেন জনাব তারেক রহমান বুঝে ফেলছিলেন যে ওরা কিছু রেখে যায় নাই, এগুলোকে আমাদের পুনর্নির্মাণ করতে হবে, সেই কারণেই এই সংস্কারের প্রস্তাবনা। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, দেখেন তারপরও এখন এই সরকার ঐক্যমত্য কমিশন করেছে, তারা ফাইন্ডিংস দিয়ে গেছে, রাজনৈতিক দল এটাকে কনসেন্ট দিয়েছে, কোনো জায়গায় কনসেন্ট দেওয়ার পূর্বে ডিসেন্ট ছিল, কিন্তু তারপরও এটা কি, যখন একটা দেশের সংসদ নির্বাচন হবে, কি রাজনৈতিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, এই প্রস্তাবনাগুলোকে যথাযথভাবে এটা উচিত ছিল সংসদে দিয়ে এটা পরিবর্তন যা কিছু করার সেগুলোকে করার। কিন্তু যারা এখন রাষ্ট্র ক্ষমতা এবং যারা কমিশন করেছিলেন ঐক্যমত্য কমিশন অরাজনৈতিক ব্যক্তিদেরকে দিয়ে, সেই অরাজনৈতিক ব্যক্তি, এবং আমাদের দুর্ভাগ্য হলো কি এই জাতির একটা সবচেয়ে বড় অভিশাপ আমার মতে, যে রাজনীতির যারা করে, এই রাজনীতি তো এই দেশকে জন্ম দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য হলো কিছু রাজনৈতিক সকল বা গণতান্ত্রিক সকল সুবিধাভোগী মানুষরা, তাদের একটা শত্রুতা চিরস্থায়ী হয়ে গেছে রাজনীতিবিদদের বিরুদ্ধে। তো আমি কথাটা একলাই এইভাবে শেষ করি। তো সেই জন্য রাজনীতিবিদদের বিরুদ্ধে এই যে অরাজনৈতিক ব্যক্তিদের হেট্রেট, তারা রাজনৈতিক দলকে বিশ্বাস করতে পারছিলেন না, তারা মনে করেছিলেন, ওনারা কিন্তু সংবিধানে এটাকে সন্নিবেশিত করে যেতে পারলেন না, কিন্তু ওনারা মনে করেছে যে সকল রাজনৈতিক দল তাদেরকে ডেকে যদি আমরা এরকম একটা কম্পালসরি রেখে দিতে পারি, তাইলে হয়তো এটা সংসদে যখন যাবে এটা চুলচেরা বিশ্লেষণ হবে, তখন এটা যে সেভাবেই সবচেয়ে বড় ব্যাপারে এই গণভোটটা দেওয়ার অর্থটা কি ছিল, দেওয়াটা ছিল এই রেফারেন্ডামটা কয়েক লাইন হয়ে গেছে, কয়েক লাইন হয়ে গেছে, না এই রেফারেন্ডামটা দেওয়ার কারণটা ছিল এইটাই যে নির্বাচনে ভোট দিয়ে সরকার বানাবে আর বলবে আমরা ওই যে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবনা সেটাকে অনুমোদন দিয়ে দিলাম, যাতে এটা রাতারাতি ঘুমায় নিজে হাইটে গিয়ে সংবিধানের মধ্যে ঢুকে যেতে পারে। গোলাম সরওয়ার মিলন এবং রেফারেন্ডামের ইস্যুটা আলোচনার মধ্যে আসছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি খানিকটা উল্লেখ করছিলেন, এবং এখনো পর্যন্ত লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধার হয়নি, বর্ডার যখন অরক্ষিত ছিল তখন কি পরিমাণ অস্ত্র ঢুকেছে, এবং পলিটিক্যাল কিলিংয়ের বাইরে আপনি হাদির কথা উল্লেখ করেছেন, আমরা নানা রকমের সামাজিক পরিস্থিতি যেটা দেখছি যে সেখানেও নানা রকমের কিলিং হচ্ছে, নানা রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। তো এর মধ্যে আসলে ইলেকশনটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য কোনো উদ্যোগ আপনি দেখতে পান? আমি তো সেটাই বলছি যে সরকারের এখনও আমি মনে করি যে সরকার যদি তার দৃঢ় অবস্থানটা এইভাবে করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে সে উন্নতি করবে, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অস্ত্র উদ্ধার যদি করা না যায়, তাহলে আমি আপনার এখানে অতীতে বলে গেছিলাম, আজকেও রিপিট করতে চাই যে হাদির মতো কত হাদিকে যেন ইলেকশনের দিন কিংবা ইলেকশনের আগে কতজন চলে যাবে আল্লাহ পাক জানেন। আমরা সেটা চাই না, আমরা চাই একটি অর্থবহ, একটি সুন্দর
একটা ইলেকশন হোক, কিন্তু এটা সরকারের ভূমিকাটা সেখানে থাকতে হবে। ডক্টর ইউনূস সাহেব উনি একটা ভালো প্রত্যাশা করেছেন, উৎসবমুখর পরিবেশে ইলেকশন হবে। আমি সেই জায়গাটায় এখনও ব্যক্তিগতভাবে সন্দিহান, সেটা 21 তারিখে আমরা দেখব। আজকেও দেখলাম 21 তারিখে যেহেতু লাস্ট প্রত্যাহার মনোনয়নপত্র তখন বোঝা যাবে কেউ কোনো উসিলা ধরে কিনা, কেউ কোনো উসিলায় কোনো রকম অন্য কোনো প্ল্যান করে কিনা। আমরা চাই নির্বাচনটা হয়ে যাক। এখানেই বলেছি আমি, একটা কোনো রকম ইলেকশন, অ্যারেঞ্জড ইলেকশন কিংবা কোনো জানাতন ইলেকশনও যদি হয়, এটা না ইলেকশন হওয়ার চেয়েও ভালো, কিন্তু সেটা সামনের দিকে অবশ্যই সেটা অংশগ্রহণমূলক এবং একটা ইলেকশনের দিকে যে সরকার আসবে, যে সরকার গঠন করবে, তাদের সেই দৃষ্টিভঙ্গি থাকলে তাহলে জনগণের কাছে একটা আস্থার জায়গাটা আসবে। কারণ তারেক জিয়া সাহেবকে কিন্তু আমি খুব ম্যাচিউরড একজন নেতা হিসাবে মনে করি। কারণ উনি যখন এই দেশ থেকে গিয়েছেন, এই কয়দিনে তার যে বক্তব্য আসার পর উনি যে কথাটা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি, সেই পরিকল্পনাটা, সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, কিংবা আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে এই পরিবর্তনটা যদি আনতে পারেন, তাহলে হি উইল বি দ্য সাকসেসফুল লিডার অফ দিস কান্ট্রি। আমরা সেই শুভকামনা করি। না হলে দেখেন আমাদের মধ্যে যে অবস্থা, আওয়ামী লীগ যেভাবে যে অবস্থাটা করেছিল, যেটা আমি ভাই বোধহয় বোঝেন নাই, যে সবাই বিএনপি হয়ে যাওয়ার অর্থটা বোঝাতে চাচ্ছে আওয়ামী লীগ যেভাবে বাকশাল না করে বাকশালের দিকে চলে গিয়েছিল। এখন অপোজিশন না থাকলে তো আসলে গণতন্ত্র থাকে না, সহজ কথা। আজকের একটা শক্তিশালী অপোজিশন থাকা দরকার। এইটার ব্যাপারে শহীদ রাষ্ট্রপতি জিয়ার ঘনিষ্ঠ সান্নিধ্যে থেকে আমি রাজনীতি করার সুযোগ হয়েছে, ওনার দৃষ্টিভঙ্গি দেখেছি। উনিই কিন্তু বহুদলীয় করেছেন, উনিই কিন্তু শেখ হাসিনাকে এদেশে ফিরে আসার সুযোগ দিয়েছিলেন, যদিও তার আসার কিছুদিন পরে তার শহীদ হতে হয়েছে, সেটা অন্য চ্যাপ্টার, আমি সেদিকে না গেলাম। আজকে বেগম জিয়া দেখেন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ কিংবা কোনো দোষারোপে কিন্তু কথা বলেন নাই, কত মার্জিত, কম কথা বলতেন। আমরা সেইটাই বর্তমান বিএনপির নেতৃত্ব ধারণ করবেন, এটা আমরা প্রত্যাশা করি। তাতে কি হবে, ভবিষ্যতে ধরেন আজকে আমি মনে করি যে আমি জীবনের কিন্তু সারা জীবন আমি মানে আধিপত্যবাদ বিরোধী। সেই ভাষার ইনাপ যখন করতাম তখন থেকে আপনি জানেন আমার সাথে আমি ভাষার ইনাপের ছাত্রদল করতাম, এই সেই রুশ ভারতের দালালার স্লোগান দিয়েছি, ফারাক্কা মিছিল করেছি, তারপর জাতীয়তাবাদী ছাত্রদল করেছি। আমার সেই রক্ত এখনও আছে। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে যেমনি কথা বলবো, পাশাপাশি তাদেরকে আপনাকে নিগোশিয়েট করতে হবে। আপনি যদি মনে করেন যে ভারতের মতো রাষ্ট্রকে আমরা যেমনিভাবে তার মানে আওয়ামী লীগের মতো তাবেদারি লেন্দুবদর্জির মতো ভূমিকা পালন করবে না, পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়া কিন্তু আমি প্রত্যক্ষভাবে, আমি ছাত্র তখন, আমি দেখেছি কিভাবে ফারাক্কার পানি আদায় করেছিলেন, যতটুকু যৌক্তিক, তার সাথে নিগোশিয়েট করতে হবে। এখন আমাদের এখানকার অনেক দল যেভাবে বলে, যদিও তারা কোনো এক দলের মুখপাত্র থেকে বললো যে আমাদের সাথে মিটিং হয়েছে, ভালো কথা, সেটা স্বীকার করেছেন। আমাদের জাতীয় পার্টির একজন নেতা অতীতে বলছেন যে ওনারা যা বলছে এখন কিছু বলা যাবে না। আমার কথা হলো কি, যে কেন আজকে আমরা কি আমরা নিজের পায়ে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলে, আমরা প্রতিবেশী রাষ্ট্র, 3 দিকে আজকে ভারত, অন্য আর একদিকে বঙ্গোপসাগর, তাদের সাথে নেগোশিয়েট করতে হবে, তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে, কিন্তু আবার তাদের তাবেদারি করা যাবে না। এই একটা অবস্থানকে জাতীয়তাবাদী চেতনায় যদি আমরা করতে চাই, আমি আরেকটা কথা আসতে চাই যে আমরা যদি এই পুনর্জাগরণটা দরকার। আমরা কিন্তু দেখেন মাসুদ ভাই, আপনি অন্যভাবে নিয়েন না, আপনারা যারা বিএনপি করেন, আমি তো তখনই ছাত্রদল করেছি, বাংলাদেশের জাতীয়তাবাদ বিএনপির নেতাকর্মীরা জিনিসটা কি, এই জিনিসটার পুনর্জাগরণ দরকার। আমি বাংলাদেশি, 55,000 বর্গমাইল বিশিষ্ট বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ছোটো ছোটো জাতিসত্তার সমন্বয়ে যে জাতি আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে 71-এ আমাদের যে পরিচয় হয়েছিল, আমরা কিন্তু বাঙালি না। ভারতেও একাংশ করে, যারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলে, বাঙালিটা হচ্ছে অসম্পূর্ণ আর বাংলাদেশিটা হচ্ছে সম্পূর্ণ। আমরা সেই বাংলাদেশি চেতনায় বিশ্বাস করি। যাই হোক, আমি যেটা করতে চাই, আমাদের রেনেসাটা, সেই পুনর্জাগরণটা দরকার। আরেকটা কথা, আপনার এখানে আমি এই কথা বারবার বলে যাব, আমি বিশ্বাস করতে চাই বিএনপি যদি এই দায়িত্বটা নেয়, তারেক জিয়া যদি দায়িত্বটা নেয়, আমাদের কিন্তু ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের জায়গাটায় যদি আমরা আনতে পারি, তাহলে আমার মনে হয় একটা জাতীয় ঐক্যের জায়গায় সত্যিকারভাবে একটি বৃহৎ অংশকে, আর 40% মানলাম, 60% অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি কিন্তু এই 40% লোককে বাদ দিয়ে আপনি একটা জাতিকে তার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবেন, এটা আমি বিশ্বাস করি না। 54 বছর ধরে যে আমাদের বিভাজনটা, আমাদের বিভাজন থাকবে, মতভিন্নতা থাকবে, ডেমোক্রেসির বিউটিটা হচ্ছে যে উই আর অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি। আমরা
আমরা আমরা মতভিন্নতা থাকবে, এটাই বিউটি। কিন্তু তার মানে মতভিন্নতা করতে গিয়ে গুমখুন হবে, মতভিন্নতা করতে গিয়ে আমরা কোনো স্বাধীনভাবে কথা বলতে পারবো না। আজকে দেখেন এই যে বর্তমান সরকার, আমি শেষ করতে চাই এইভাবে, আমাদের ডক্টর ইউনূস সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে আমি কিন্তু শেখ মুজিবকে ৭১ পর্যন্ত কেউ অস্বীকার করতে পারবে না। তারপরে সে গণতন্ত্রকে হত্যা করেছে। এখন ৭ই মার্চের ভাষণ তার পাঠ্য বইয়ে নাই। আমি 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 আজকে আপনার মাধ্যমে তারেক জিয়া সাহেবকে অনুরোধ করতে চাই, শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে হবে। আপনারা যদিও শিক্ষার ব্যাপারেই করেছে, স্বাস্থ্যে পরিবর্তন আনতে হবে এবং এই উন্নয়নগুলি বিএনপি করবে, এটা অঙ্গীকার করেছে। আর আমি যতটুকু দেখেছি 8 দফা যে তাদের এই পয়েন্টস যে অগ্রাধিকার, সেখানে এগুলি আছে, কিন্তু এই পয়েন্টগুলি আনতে হবে। যে আমি একটা ইতিহাসের নির্মম অবস্থান থেকে একটা তারা সে বাকশাল করেছে, আমি মনে করি সে নিজে আত্মহত্যা করেছে গণতন্ত্রকে হত্যা করতে গিয়ে। কিন্তু 7ই মার্চ পর্যন্ত কিংবা 71 পর্যন্ত আমি শেখ মুজিবকে অস্বীকার ইতিহাস তো হবে না, আমি কেন বাদ দেবো এটাকে? পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি যেমনইভাবে তারা খালি বঙ্গবন্ধুকে ছাড়া তার কন্যা শেখ হাসিনা যেভাবে শুধু বঙ্গবন্ধুর দেশ বানাতে চেষ্টা করেছিল এবং আজকে 32 নম্বরে অ্যাটাক করার জন্য আজকে ছাত্রদেরকে আমি দায়ী করতে চাই, তাদের আবেগের কাজ করেছে, কিন্তু এটার জন্য দায়ী শেখ হাসিনা। অর্থাৎ তারপরে এই আবেগকে একটু যৌক্তিক পর্যায়ে আনতে হবে। আমরা ইতিহাসের জায়গায় যে যাকে যেটুকু অবদান, আমরা মৌলানা ভাসানী থেকে আরম্ভ করে শেরেবাংলা ফজলুল হক সরওয়ার্দী, এদের থেকে আমাকে, এরা তো ফাউন্ডিং ফাদার্স আমাদের। সুতরাং আমাদের একক জাতির পিতা কেউ নেই। এবং সবার পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া, আমার রক্ত টকবগিয়ে ওঠে, উনি বলেছিলেন অন বিহাফ অফ দ্য গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আই ডু হিয়ার বাই দ্য ডিক্লেয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা তো ইতিহাস, এটা তো ইতিহাসের অংশ। তো এই কথাগুলি আমার মনে হয় আমরা আশা করেছিলাম এটা আবার ফিরে আসবে, তারেক জিয়া সেই জায়গাটায় আসবেন। শেষ কথাটা হলো, আমি মনে করি তারেক জিয়া সত্যিকারভাবে উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং খালেদার যোগ্য উত্তরসূরি হিসাবে জাতিকে আগামী দিনে নেতৃত্ব দেবেন, এইটাই আশাবাদ। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। জি, ধন্যবাদ। আপনি অনেক কথা বলেছেন, কিন্তু আমি খুব আশাবাদী মানুষ। আমি বিশ্বাস করি গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই। এর যে আপনি দেখেন 2008 থেকে শুরু করে 8-এর নির্বাচনটাকে অনেকেই আনেন আলোচনায়, আমি সব জায়গায় আপনার এই চ্যানেলেতে আমি বহুবার বলেছি 2008-এর নির্বাচনেই কিন্তু গ্রহণযোগ্য নির্বাচনের যে সুযোগ সেটা বঞ্চিত হয়ে গেছে। অর্থাৎ 2008-এই গ্রহণযোগ্য নির্বাচন হয়নি, কিন্তু এবার গ্রহণযোগ্য নির্বাচন হতে বাধ্য এই কারণে যে দুইটা জিনিস। একটা হলো এই সরকার যারা, জাস্ট হাইপোথেটিক্যাল একটা প্রশ্ন, 40% বাদ দিয়ে। মিস্টার গোলাম সরওয়ার মিলন উনি ওই তো 40% বাদ দিয়ে সেই আলোচনায় গেছেন। সেটার মধ্যে যদি নাও ঢুকি, যারা এই মুহূর্তে ইলেকশনে পার্টিসিপেট করছে আজকে পর্যন্ত, উনি বলছেন 21 তারিখে যদি কেউ সরে দাঁড়ায়, ধরা যাক অন্যান্য যে এখনকার পারসেপশন অনুযায়ী যারা পার্টিসিপেট করছে ইলেকশনে, তাদের মধ্যে থেকে 1-2টা উল্লেখযোগ্য দল যাদেরকে আপনারাও নানা সময়ে সমীহ করেছেন, কারণ আপনার আগের কথা সূত্র ধরে যে ব্রডার পার্সপেক্টিভে দেখলে মানুষ কী চায় বোঝা যায়, কাদের ভয়েস শুনলে বোঝা যায় যে তারা মানুষের প্রতিনিধিত্ব করছেন, তারা যদি নির্বাচন থেকে সরে যায়, তারপরেও আপনি কি মনে করেন যে যদি কোনো কারণ, আমি হাইপোথেটিক্যাল ওনার কথার সূত্র ধরে বলছি, সেক্ষেত্রে আপনি মনে করেন যে তারপরেও একটা ভালো নির্বাচন? দেখুন, একটা জাতি যখন একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির ইস্যু তো আছে। দেখুন, মানে এক খাদির হত্যাকাণ্ডের পরে আমরা যে দেখলাম প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানটে, আপনার কথাগুলো আমি বুঝেছি, আমি এইভাবে উত্তর দেই। আমি চলন্ত ট্রেনে টিটিকে দাঁড়াইয়ে ঘুমাতে দেখেছি। একটা জাতি আজকে যে অবস্থায় চলছে, এই অবস্থার মধ্যে দিয়েই জাতি তার কাঙ্ক্ষিত দিকে অগ্রসর হতে হবে। বিক্ষিপ্ত ঘটনা অনেক কিছু ঘটেছে, ঘটতে পারে, তারপরও কি আমরা তাহলে ওইগুলো চিন্তা করে ভালো কর্ম থেকে আমরা কি দূরে সরে যাব? না, আই এম নট সেইং দ্যাট। আমি বলছি যে আমি আপনার কথা বুঝেছি। উনি বলেছেন 40% নাই, এর সঙ্গে যদি আরো 20% আমি ওই 40% সম্পর্কে আমার ওনার সঙ্গে যুক্ত হয়, আপনারা শুধু 40% থাকলেন না ইতিবাচক 40% সম্পর্কে আমার বক্তব্য হলেই ওই 40 সঙ্গে আমি আরো 20 যোগ করলাম বা 10 যোগ করলাম। না, আমি আমার বক্তব্যটা অন্য জায়গায়। আমার বক্তব্য হলো গ্রহণযোগ্য নির্বাচন এই কারণে হবে, ওই যে 40%, 50%, 30% ডাজন্ট ম্যাটার। মানুষ এখন কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতেছে দেশের জনগণ। স্বৈরাচার সরকার যেটা করেছে, জনগণকে ভোট দিতে দেয়নি, জনগণের বিকল্প তৈরি করেছে। নিশ্চয়ই স্মরণ আছে 2007 সালের 11ই জানুয়ারিও একটা নির্বাচনের তারিখ ছিল, সকল দল, আওয়ামী লীগ সবাই মনোনয়নপত্র জমা দিয়েছিল এবং বিএনপি শেষ পর্যন্ত ছিল, কিন্তু অন্যরা সরে দাঁড়িয়েছিল এবং শেষ পর্যন্ত নির্বাচনটা হয়নি। দেখেন, ওইটা কোনো রাজনৈতিক ফেয়ার প্লে ছিল না।
পলিটিক্যাল ফেয়ার প্লে ওটা ছিল না। ওটা কেন হয়েছিল, একা কেন এসেছিল? পলিটিক্যাল ফেয়ার প্লে বলেন আর গেম বলেন, সেটা তো একা কেউ খেলতে পারবে না, একা কেউই খেলে না। কিন্তু মনে রাখবেন, এবারের নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার সবচেয়ে বড় কারণ হলো যারা গ্রহণযোগ্য নির্বাচনের অন্তরায় ছিল তারা জনগণের আন্দোলনের কাছে তাদের পতন হয়েছে। সেই জনগণ এখন চায় দেশে গ্রহণযোগ্য নির্বাচন হোক। এক, দ্বিতীয় কথা হলো গ্রহণযোগ্য নির্বাচনে আর একটা অন্তরায় ছিল সরকারের মেশিনারিজ। তারা ইনক্লাইন ছিলেন ওই সরকারকে, অর্থাৎ জনগণের বিকল্প হয়ে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেশটাকে একটা বলয় তৈরি করে ওই যে চুরির মালের মতো ভাগাজোগা করে খাওয়ার জন্যে। এখন এই যে বর্তমান সরকার যারা রাষ্ট্র ক্ষমতায়, তারাও কিন্তু জনগণের পালস বুঝতে পেরেছেন এবং তারা জানেন যে গ্রহণযোগ্য নির্বাচন জনগণ চায়। আর তারা নির্বাচনে, অর্থাৎ সরকার এখন যারা, তারা নির্বাচনে স্টেক হোল্ডার না। যে কারণে গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ার যে অন্তরায় তারা তৈরি করেছিল স্বৈরাচার, সেটা কিন্তু দেশের সেই আবহ এখন দেশে আর চলমান না, বিদ্যমান না। এবং এটা আমি একটা জিনিস আপনি মনে রাখতে হয় যে কে কারা কি দুষ্টবুদ্ধি মাথায় নিয়ে কি করবেন, সেটা কখনো কখনো আপনি মনে রাখবেন। মানুষের তো দুইটা রিপু, আপনি জানেন এই দুই পাশে দুইটা মানুষের মাথার মধ্যেও কিন্তু দুই রকম জিনিসই সবসময় চলমান। এবং এই যে র্যাশনালিটি এবং অ্যানিমালিটি মানুষের চরিত্রের মধ্যে বা মনের মধ্যে চিন্তা বা মননে থাকে, সেগুলো কিন্তু একজন আরেকজনের সঙ্গে যুদ্ধ করে, কিন্তু লাস্টলি কিন্তু আপনি দেখবেন র্যাশনালিটি প্রিভেইল করে। সুতরাং কেউ কারো মাথায় দুষ্ট বুদ্ধি থাকলে, কেউ যদি দুষ্ট চিন্তা করে, আপনি দেখবেন দেশের জাতির বৃহৎ স্বার্থে এবং এই মুহূর্তে জনগণ যেটা চায় সেইটা বিবেচনায় রেখে গ্রহণযোগ্য নির্বাচনে বা ওই যে আপনি 1-11-র কথা বললেন, সেই রকম অবস্থায় যাওয়ার মতো পরিবেশ এখানে নাই। আপনি দেখেন আওয়ামী লীগ এত দুর্দান্ত প্রতাপের সাথে এদেশে সব কিছু করে গেল, মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেছে। জনগণের স্বার্থ নিয়ে যারা সিনিমিনি খেলবে, সে যেই হোক না কেন, আমি আপনাদেরকে পরিষ্কার বলে দিতে পারি, কোনো অপকৌশল টিকবে না। এই কারণে জনগণ এখানে ভ্যানগার্ড হয়ে আছে, যে জনগণের স্বার্থ নিয়ে, জনগণের ইচ্ছে নিয়ে যদি কেউ কোনো রকম অপতৎপরতা চালাতে চায়, কোনো রকম অনৈক্য, যেমন যে কথাটা আমরা বলছিলাম, এই 17 বছর এই সরকারটা, স্বৈরাচার সরকার কি করেছে, একটা বিভাজিত জাতি তৈরি করেছিল। এবং আপনি দেখেন জাতীয়তাবাদী দল বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করলেন, সকল মানুষকে, মত, দল, আদর্শ, বিশ্বাসের মানুষকে এক জায়গায় নিয়ে আসলেন যে হ্যাঁ, এত ছোট একটা জাতি, আমরা বিভাজিত হলে আমাদের চলবে না। আপনি দেখেন ম্যাডাম খালেদা জিয়া, তার সরকার কি করলেন, এরকম স্বাধীনতার বিপক্ষ আপনি যাই বলেন না কেন, সবাইকে কিন্তু ঐক্যবদ্ধ করে একটা দেশ চালাবার প্রয়াস তিনি গ্রহণ করেছিলেন, দেশ চালিয়েছিলেন। কারণ দেশের মানুষ কি চায়, যে আমরা বিভাজিত হব না, আমরা ঐক্যবদ্ধ থাকব। সেই ঐক্যবদ্ধ জাতি এখন এদেশের রাজনৈতিক দল, আপনি মনে রাখবেন রাজনৈতিক দলের ডাইনামিজমটা কোত্থেকে আসে, মানুষের চিন্তাধারা থেকে। আপনি এখন যদি কোনো রাজনৈতিক দল মনে করে যে আমি জনগণের ইচ্ছা অভিপ্রায়কে নিয়ে আমি আমার মতো করে খেলবো, আমার মনে হচ্ছে এই মুহূর্তে বিলীন হওয়া আওয়ামী লীগের মতো ওই রকম কুবুদ্ধি মাথায় নিয়ে যদি কেউ জনগণের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতে চায় বা খেলতে চায়, তারও বিলীন হতে খুব বেশি সময় লাগবে না। এটা আমার বিশ্বাস, আমার এই বয়স পর্যন্ত আমি যতটুকু শিখেছি। তো আমার বলে হলো যে, এবং আরেকটা জিনিস হলো, এটা আপনি খুব একটা কথা বলেছেন, বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে আজকে মানুষ দেখা করতে আসে। উনি এক্সাইলে ছিলেন। আপনি দেখেছেন অনলাইনে পলিটিক্স করতে 17টা বছর বিএনপিকে ভাঙার জন্য স্বৈরাচার হেন কিছু অপকর্ম নাই, যা করে নাই, কিন্তু বিএনপিকে হেলাতে পারেনি। সেই মানুষটি যখন আসছে, এবং আপনি দেখেন এটা একটা সৌজন্য, আমাদের রাষ্ট্রটা তো এইটাই, ওই যে বিভাজিত জাতি এবং ঐক্যবদ্ধ জাতির, এটাই তো আমরা ঐক্যবদ্ধ জাতি কেন চাচ্ছি। এবং আপনি দেখেন সকল দল মত নির্বিশেষে সবাই কিন্তু জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন, সৌজন্য বিনিময় করছেন। এটা কিন্তু জাতির বৃহৎ স্বার্থ মাথায় রেখে, এবং মানুষ তারা বিবেচনা করেছেন যে জনাব তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া আজকে পৃথিবী থেকে চলে গেছেন স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে। তাদের উদ্দেশ্যই ছিল যে মানুষের আকাঙ্ক্ষাকে সমাজে প্রতিষ্ঠা করা। সুতরাং আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, যেটা জাতীয়তাবাদের আদর্শ, যার এক সময় সৈনিক আপনি নিজেও ছিলেন, আপনি নিজে আজও অকপটে বলে গেছেন, আমরা বলি শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শে যারা বিশ্বাসী, এবং যতবার এই শহীদ রাষ্ট্রপতির আদর্শে বা জাতীয়তাবাদী আদর্শের শক্তি যতদিন পরিচালনা করেছে, আপনি মনে রাখবেন মানুষের স্বার্থ কখনো উপেক্ষিত হয়নি।
এবারও হবে না। ধন্যবাদ। এবং জনাব তারেক রহমান এটা প্রমাণ করে যাবেন ইনশাআল্লাহ এই দেশে। আপনারা দেখবেন, আমি বলে গেলাম আজকে, আমি অনেক কথা বলে গেছি এখানে আপনাদের, এবং আপনারা লক্ষ্য করেছেন ধন্যবাদ। যা যা আগে বলে গেছি, ধারণা করেছি, তার অনেকটা বাস্তবে আমরা পেয়েছি। আমি আজও বলে যাচ্ছি, জনাব তারেক রহমান মানুষের, এদেশের সাধারণ মানুষের পালস অনুধাবন করতে পারেন, এবং তিনি তার দল অপেক্ষা, দলের নেতাকর্মী অপেক্ষা জাতির স্বার্থ তার কাছে মুখ্য, যেটা ছিলেন শহীদ ধন্যবাদ। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, মিস্টার গোলাম যেটা ছিল সারোয়ার ম্যাডাম মিলন। খালেদা জিয়ার, মিস্টার গোলাম এটা সারোয়ার আজকে মিলন। আদর্শ জনাব তারেক রহমানের, এবং এটাই দেশে বাস্তবায়ন হবে। মিস্টার জি। গোলাম সারোয়ার মিলন, ফাইনাল রাউন্ড। আমি ফাইনাল রাউন্ডে এইটুকুই বলবো যে গণভোট যে হচ্ছে একই দিনে, দেখেন 4টা প্রশ্ন এখন হ্যাঁ অথবা না হবে। এইটার ব্যাপারে মানুষের মধ্যে কোনো, এটাকে কি বলে, ওরিয়েন্টেশন, মোটিভেশন সরকারের পক্ষ থেকে দৃশ্যমান আমরা কিছু দেখছি না। তাহলে কি একটা কি শঙ্কা জাগে না, দুষ্টু লোকেরা কি এইভাবে বলতে পারে না যে তাহলে বিএনপি কিংবা জামাত কিংবা অন্যান্য যারা প্রার্থী হয়েছে তারা তাদের ভোট দেবে, আর বাকি ভোটগুলি হয়তো ভিতরে যারা থাকবে যে ঠিক আছে সবগুলি হা দেখা দিল, কিংবা সেখানে জনগণ সত্যিকারভাবে সেই প্রতিফলনটা দেখতে পাবে কিনা, এরকম একটা শঙ্কা কিংবা এরকম একটা প্রশ্ন কিন্তু মানুষ পটে ভেসে আসে। সুতরাং গণভোটটা একই দিনে যেহেতু সরকার করেছে, ভালো কথা করেছে, কিন্তু সেটার কোনো সরকারিভাবে উদ্যোগ কিংবা আমি মানে ইভেন কি বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন যে গণভোটে আমরা সংস্কার চাই, যেটা উনি বললেন ভালো কথা, অবশ্যই আমাদের এই রক্তের ঋণ শোধ করতে হবে, আমরা সংস্কার চাই, আমরা 24কে ধারণ করতে চাই, আমরা তরুণদের কে মাইন্ডটাকে রিড করতে চাই, ভালো কথা। কিন্তু এই নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলি, দেখেন আরপিও সংশোধন করে যার যার মার্কায় তারা করতে হবে। এখন যার যার মার্কায় করতে হবে, ভালো কথা, তাহলে দলটাও টিকলো। এখন অনেকে তার মার্কা বাদ দিয়ে সবাই বিএনপিতে ধানের শীর্ষে যোগ দিয়েছে, এরকম উদাহরণও আমরা দেখেছি, সেটাও যার যার ইয়ের ব্যাপার। তো আমার কথা হলো আরপিওতে যারা নাকি স্বতন্ত্র প্রার্থী, এই যে কি 1% ভোট লাগবে, আমরা যারা এমপি হয়েছি আমাদের লাগবে না, ঠিক আছে, আমরা যেহেতু একবার, দুইবার, তিনবার এমপি হয়েছিলাম, এখন যারা নতুন আসবে তাদের 1% লাগবে। 1% দেখাতে গিয়ে যেটা পরিসংখ্যান বলছে, আপনার অধিকাংশই বাতিল হয়েছে 1% এটা করতে। আর এটা ঠিক তাহলে এই না, জায়গাটা কেন একজন ভোটারকে কেন আপনি আগে মুক্ত করে দিবেন যে সে কাকে ভোট দিবে, সেটা সেটাই আগে বলবে। 500 ভোটার হলে হয়, এবং এটা কিন্তু এই 2008-এ 1%-এর কথা করেছিল, এবং কিন্তু আপনাকে বলি, এই আওয়ামী লীগ কিন্তু চেয়েছিল যাতে স্বতন্ত্র বেশি না দাঁড়ায়, বিদ্রোহী যাতে বেশি না দাঁড়ায়। তো এটাকে আজকে এটা ওপেন থাকাটা ছিল, এটা আমার মত। তারপর যেমন ধরেন আজকে দেখেন এই যে নিবন্ধন পেয়েছে আমাদের দলটা, অভ্যুত্থানের পরবর্তীতে গঠিত আমাদের যে দল, যেটার আমি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জনতা পার্টি বাংলাদেশ, যে 145টার মধ্যে 20টা টিকাল, 20টার মধ্যে পরে 10টা টিকাল, তার মধ্যে আমরা আছি। দেখা গেল 3 জনকে দেওয়া হয়েছে, এনসিপি সহ আরও 2-3টা দলকে, আমাদেরকে দেয় নাই। অর্থাৎ বোঝাতে যাচ্ছি যে এইখানেও কিন্তু একটা, মানে আমি বলবো যে স্বচ্ছতা, কিংবা কি কারণে পাবলিকলি বলা হয় না এই কটা, এই ক্রাইটেরিয়া ফুলফিল করছে, এদেরকে বাকি দেওয়া হয় না। আমাদেরকে কী বলছে জানেন, বলছে যে আপনাদেরকে না করা হয়নি, এটা আমাদেরকে ক্রাইটেরিয়া আছে, ভবিষ্যতে ফুলফিল করার সুযোগ আছে, আমাদেরকে কিন্তু নিবন্ধন দিবেন এই কথা বলে নাই। যাই হোক, কনক্লুডিং রিমার্কসে যেটা বলতেছি যে আজকে আমরা, এই দেশটা আমাদের, দেশপ্রেম এবং আমাদের যে কমিটমেন্ট, এই জিনিসটা আজকে আমাদের মধ্যে থাকা দরকার। একই জিনিস সেই মানে হাদির কথা স্মরণ করতে হয়। হাদি কিন্তু আলোচনায় আসছে কেন জানেন, সে কিন্তু এমন কথা কিছু বলছে যে কথাগুলি কিন্তু আমাদের বিবেককে নাড়া দেয়, এবং প্রত্যেকটা আমাদের রাজনীতির সংস্কৃতির পরিবর্তনের মধ্য দিয়ে আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে প্র্যাকটিসটা, এই 54 বছর এই দায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারাই ক্ষমতা ছিল, এই দায় কিন্তু কম বেশি তাদের। আওয়ামী লীগের তো সবচেয়ে বেশি আছেই 17 বছরে। আমি শেষ কথাটা এটা বলতে চাই, আসেন দেশটাকে আমরা গড়ে তুলি। আর আপনি যেটা বললেন যে যেটা আমি এক লাইনে শেষ করতে চাই, যে যেটা উনিও বলার চেষ্টা করেছেন, যেটা আমি বলেছি যে 40, আপনি মানলাম যে গ্রহণযোগ্য হবে, আপনার একটা গোষ্ঠীকে বাদ দিয়ে একটা ইলেকশন, আপনি যদি 2014-তে যেমন 153 জন হয়েছিল, এখানে সেরকম হবে না, কিন্তু এই ইলেকশনটা আরও ভালো হবে, ভবিষ্যতে রিফাইন্ড হবে, যাতে যত পার্টিসিপেট থাকে। এবার আপনি ইলেকশন করতেছেন না, আমিও করতেছি না। ধন্যবাদ। আমি আপনার একটা কথা বলে নেই। দেখুন, একটি রাজনৈতিক দল, আপনি মনে রাখবেন 2024-এর নির্বাচনের সময় জামাত কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি।
জামাতকে ব্যান করা হয়েছিল, আপনার মনে আছে কিনা আমি জানি না। অর্থাৎ জামাত তার আগেই ব্যান করে দেওয়া হলো, এটা এগুলো একটা। কিন্তু জামাতের প্রার্থীরা মানে হ্যাঁ, সেটা জামাতের ভিন্ন জিনিস, ভিন্ন তারা মার্কায়। বিএনপির প্রতীক নিয়ে করেছে, তাই। ওটা 18 ধানের শীষ নিয়ে। 18-তে ওটা 18-তে করেছে না, কিন্তু আমি বলছি যে 24-এও তারা সেই পদ্ধতির দিকেই অগ্রসর হইতেন। বিএনপি নির্বাচন বর্জন করেছে, সে কারণে এটা ভিন্ন জিনিস। আমার বক্তব্যটা হলো কোনখানটায় দেখেন, আজকে এই সংস্কারের দুর্ভাগ্য হলো কোথায় জানেন, আমার মনটা আমি খুব ব্যথিত হই যে যারা আন্দোলন করলো 2024-এর জুলাইয়ে স্বৈরাচারের পতন হয়েছিল কেবলমাত্র ছাত্রদের আন্দোলনে, তা নয়। আপনি মনে রাখবেন রাজনৈতিক দল 17টা বছর আন্দোলন করেছিল স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের ভোটাধিকার ফেরত আনার জন্যে। এবং আপনি দেখেন এই যারা কোঠা আন্দোলন করেছেন তাদের স্লোগান আমরা শুনেছি, তারা কোন ভাষায় কথা বলতেন তাও আমরা জানি। কিন্তু একটা পর্যায়ে কিন্তু তারা করলেন কি, কোঠা আন্দোলন পরিত্যাগ করে এই যে রাজনৈতিক দলের যে এক দফা ছিল স্বৈরাচার পতনের, তারা কিন্তু সেইটার সঙ্গে সামিল হয়েছে। সুতরাং আমি কথাটা দিয়ে কি বুঝাতে চাচ্ছি, আমরা তাদের বিরুদ্ধে এই যে যারা ছাত্ররা আন্দোলন করেছিলেন, তারা ছাত্র প্রতিনিধিত্ব করার জন্য রাজনৈতিক দল বানিয়েছিলেন, কিন্তু একটি রাজনৈতিক দলের চক্করে পড়ে তারা আজকে দেখেন ত্রাহি ত্রাহি অবস্থা। রাজনৈতিক দল বানানোর আগে ক্ষমতা গেছেন। অর্থাৎ আমি বলি আপনাকে যে এই সংগঠনটাকে, এইটা যদি অচিরে হারিয়ে যায় তাহলে মনে রাখতে হবে সেটা তাদের যা ক্ষতি হবে তার সেই জাতির ক্ষতি অনেক বেশি হবে। এবং সেই কারণে আমার কাছে মনে হয়েছিল যে এদের টিকে থাকা, এদের বেঁচে থাকা খুব প্রয়োজন ছিল জাতির জন্যে। জুলাই যোদ্ধাদেরকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এটা বাঁচে না, তারা নিজেরাই নিজে থেকে বাঁচিয়ে রাখবে। কিন্তু আমি কি কারণে বলছিলাম যে আজকে দেখেন হঠাৎ করে রাজনীতিবিদ এবং একটি শক্তি, একটা অপশক্তি তাদের পিছনে রেখে তাদের যে অর্জনগুলোকে মেলাইন করার যে অপকৌশলগুলো করেছি সেইটা সম্পর্কে তারা সতর্ক হবে, এটাই আমার তাদের কাছে প্রত্যাশা। তো আমি যে কথাটা আপনাদেরকে খুব বলছি যে এই দেশের রাজনীতির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র সারা জীবন ছিল, আজও আছে এবং আগামীতেও থাকবে। সেটা হলো অরাজনৈতিক লোকরা সবসময় মনে করে যে এদেশের রাজনীতিবিদ অপেক্ষা এই দেশকে বেশি ভালোবাসে, বেশি ভালো করার যোগ্যতা সম্পন্ন লোক তারা। সে কারণে রাজনীতির সঙ্গে, তবে এরা হলো কি এতটা ওই বর্ণচোরা, এরা যখন সুবিধা পায় তখন এরা মাথাচাড়া দিয়ে ওঠে, যখন এদের সুবিধা শেষ হয়ে যায় বা এরা বিপদগ্রস্ত মনে করে বা বিপদে পড়তে পারে তখন তারা শেষ করে আনতে হবে, যেটা 1/11-এর সময়। তো সেই জন্য আমাদের সেই জন্য রাজনীতিবিদদের আজকে মিনিমাম জায়গায় একটা ঐক্যের জায়গা আসতে হবে। শোনেন, রাজনীতিবিদরা বারবার জাতিকে নেতৃত্ব দিতে গিয়ে বিপাকে পড়েছে, কিন্তু মনে রাখবেন রাজনীতি করা মানুষরা বারবার আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সুতরাং এখনও যদি রাজনীতি নিয়ে যারা ষড়যন্ত্র করছে বা যদি কেউ করে, আমি যে কথাটা একটু আগে বলছি সেই কথা বলেই আমি শেষ করবো এইভাবে যে দেশে গ্রহণযোগ্য নির্বাচন এই মুহূর্তে সরকার কোনো তালবাহানা করছে না রাষ্ট্র ক্ষমতায় বসে থাকার জন্যে। এটা হলো সাধারণ মানুষের অনুধাবন, আমিও একজন সাধারণ মানুষ হিসাবে আমিও সেটা বিশ্বাস করি। যেহেতু তারাও চাচ্ছে, আর এদেশের জনগণের পালস হলো এই যে এই যেন তেনভাবে একটা দেশ চালানো যাবে না। রাজনৈতিক সরকার, রাষ্ট্র চালাবার যাদের দায়িত্ব, মানুষ জনগণের ভোট দিয়ে তারা যেই সরকার বানাবে, তারা দেশ এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলে আজকের যে স্থবিরতা সর্বক্ষেত্রে সেগুলা কেটে যাবে। এটা যেমন সরকার অনুধাবন করেছে, এদেশের সাধারণ মানুষ যাদের প্রতিনিধি রাজনৈতিক দল তাদেরকেও জনগণ এটা বুঝিয়ে দিয়েছে। সুতরাং জনগণের স্বার্থ নিয়ে এই মুহূর্তে সিনেমিনি খেলা, নির্বাচন নিয়ে ওই যে সমস্ত শঙ্কার কথা আপনারা বলেছেন, আমার বিশ্বাস এরকম কোনো শঙ্কায় আমাদের পড়ার বা বিশ্বাস করার কোনো কারণ নাই। গ্রহণযোগ্য নির্বাচন হতে বাধ্য, হতেই হবে। এবং এটা এই জন্য হবে দেশের মানুষ যারা ভোটার তারা রাজনীতিবিদদের তাকিয়ে আছে যে আপনারা আমাদের স্বার্থ নিয়ে আর সিনেমিনি খেলবেন। আমি একটা লাইন সংযোজন দিই আপনার সুবিধার জন্য, কনক্লুডিং মাস, সেটা হলো যে এই সরকারকে তার আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে নিরপেক্ষতা সুস্পষ্টভাবে প্রমাণ করতে হবে। হাসনাত আবদুল্লাহ গতকালকে না পরশুদিন বলছে যে সরকারের প্রশাসন থেকে যেভাবে একটা দলের প্রতি করতেছে, তারা কে এমপি হবে তারা ঠিক করুক, তারা সংসদ করে দেখ। অর্থাৎ আপনি যেটা বললেন যে গ্রহণযোগ্য নির্বাচনের প্রথম প্রশ্ন হলো আইন শৃঙ্খলা এবং আমি আপনাকে খুব পরিষ্কার ভাষায় বলবো, এবং তাকে প্রশাসনকে ওনার এই কথাটা আমি শেষ করি। দেখেন আমাকে করতে হবে। ইতিমধ্যে দেখেন আমি আমার বক্তব্য শেষ করি এইভাবে, 10 সেকেন্ড। এ দেশে রাজনীতি যারা করছে, যারা নির্বাচন চাচ্ছে, নির্বাচন হবে, আপনি দেখেন দেশের সেনাবাহিনীকে বিতর্কিত করেছিল। সেনাবাহিনীর 2-4টা লোক যাদেরকে টপে বসিয়ে ওই সরকার স্বৈরাচার হওয়ার কাজ করছিল,
আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু পরিষ্কার ভাষায় বলেছে রাষ্ট্র ক্ষমতায় তাদের কোনো আকর্ষণ নাই, এবং তারা প্রমাণ করতেছে, তারা বলেছে নির্বাচনকালীন সময়ে তারা নির্বাচন ফেয়ার হওয়ার জন্য মাঠে ধন্যবাদ। থাকবে এবং প্রত্যেকটা সেন্টারে। ধন্যবাদ। আমরা সে আশাবাদ করতে চাই। তাইলে দর্শক, আমার এই বক্তব্য হলো, এবং অনুষ্ঠানের আমাদের শেষ দেশের সামাজিক সাধারণ যোগাযোগ মাধ্যম মানুষের ফেসবুক, সেনাবাহিনীর এবং উপরে ইউটিউবে বিশ্বাস এখনো তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব এবং পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার গোলাম সারোয়ার মিলন এবং অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদের অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য। মোটামুটি সবাই একমত যে নির্বাচনটি 12ই ফেব্রুয়ারিতে হবার কথা, সেটা খুব একটা আইডিয়াল আদর্শ নির্বাচন হচ্ছে না। তবে নির্বাচনটা বাংলাদেশের জন্য খুবই জরুরি, গণতান্ত্রিক প্রক্রিয়ার এই উত্তরণ। এবং আমার এক অতিথি বলছিলেন যে নির্বাচন যত খারাপই হোক, নির্বাচন না হওয়ার চেয়ে সেটা ভালো। কিন্তু একই সঙ্গে নির্বাচন বানচালের চেষ্টা, ষড়যন্ত্র এবং নির্বাচনকে ঘিরে নানা রকমের অপতৎপরতা অব্যাহত আছে, এবং আগামী দিনগুলোতে দেশের নিরাপত্তা এবং সামগ্রিকভাবে সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে। এমনকি যারা প্রার্থী হিসেবে আছেন, নির্বাচনে প্রতিযোগিতা করছেন, তাদের নিরাপত্তা অনেকের কাছেই একটা সন্দেহের মধ্যে আছে। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি, সেটা নীতি নির্ধারকরাই নির্ধারণ করবেন। যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের দায়িত্বটাই বেশি, রাজনৈতিক নেতৃত্ব এটি বোঝার চেষ্টা করবেন। কিন্তু নির্বাচনকে ঘিরে যদি কোনো অস্বস্তিকর অপ্রীতিকর অবস্থা তৈরি হয়, আর তার দায় কিন্তু প্রধানত সরকারে যারা আছেন তাদের উপরেই বর্তাবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।